রাজধানী হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে ভবনটিতে ফায়ার সেফটি প্যান ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার দুপুরে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে 3 ঘন্টা। পানির সংকট, ভেতরে দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় ও সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের সক্ষমতা কাজে লাগানো যায়নি। রাকিব হাসানের রিপোর্ট। বেলা 2টার দিকে রাজধানীর হাজারীবাগে ফিনিক্স লেদার কমপ্লেক্সের 6তলা ভবনের 5তলা থেকে সূত্রপাত হয় অগ্নিকাণ্ডের। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে 6তলায়। ক্ষতিগ্রস্ত হয় ভবনটিতে থাকা বেশ কয়েকটি কারখানার। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। দীর্ঘ প্রায় 3 ঘন্টার চেষ্টার পর বেলা 3:45টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এটা আমাদের আনুমানিক 3 ঘন্টারও কম লেগেছে, 3 ঘন্টারও কম। 6তলা ভবনটিতে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না বলে জানান পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম। পুরো বিল্ডিংই তো একটা গাফিলতি, যদি ফায়ার সেফটি প্ল্যান না থাকে এটাই তো একটা বড় গাফিলতি, এবং কোনো গাফিলতিতে মানে অগ্নিকাণ্ড ঘটেছে কিনা এটা দেখতে হবে আর। নিজেদের সক্ষমতা থাকা সত্ত্বেও রাস্তাঘাট সরু এবং রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি থাকার কারণে আগুন নেভাতে সমস্যা হয়েছে বলে জানান তিনি। কনজাস্টেড জায়গা, বুঝতে পারছেন, কাজটা করতে পেরেছি আমরা ভিতর দিয়ে, বাইরে থেকে বেশি একটা করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থ, মানে আমাদের এই কাজটা যে করতে পারি নাই এটা এই এলাকার এবং এখানকার যে সেটআপ, এই সেটআপের ব্যর্থতা। এদিকে ভবনের ভেতরে থাকা মেশিন ও মালপত্র পড়ে গেলেও অক্ষত অবস্থায় 4টি কোরআন শরীফ উদ্ধার করা হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। আমাদের মেশিনপত্র যা আসলে সব শেষ হয়ে গেছে, শুধু এই 4টা কোরআন শরীফই আপনার বাচ্চার আছে, ঠিক আছে, এই 4টা কোরআন শরীফই ঠিক আছে। উপরে পাটটা শুধু পড়ছে, আর 3টা কোরআন শরীফ খুব ইয়েতে আছে। এখন ওই যে সাইডগুলো গলে গেছে, মেশিন সব পুড়ে গেছে, মেশিনের আশেপাশে যা মাল ছিল সব পুড়ে গেছে, শুধু কোরআন শরীফগুলো উদ্ধার করতে পারছি আর কি, আর কোনো কিছু উদ্ধার করতে পারি নাই। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। রাজধানীতে এখনো নতুন বছরের সব বই পায়নি প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থী অভিভাবকরা স্কুলে এসেও খালি হাতে ফিরে যাচ্ছেন বই না পেয়ে। ধাপে ধাপে কয়েকটি বই পেলেও বাকিগুলো নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। ফলে হতাশা আর সিলেবাস সম্পন্ন করা নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরাও। যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে দ্রুত সব শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছাতে কাজ করছে মন্ত্রণালয়। রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর বিশেষ রিপোর্ট। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই নতুন মোড়কে বইয়ের কাঁচা গন্ধ আকৃষ্ট করে শিক্ষার্থীদের, বাড়ে বই পড়ার অসীম আগ্রহ। বছরের শুরুতে নতুন বইয়ের গন্ধ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার কথা থাকলেও বাস্তব চিত্র কিন্তু পুরোটাই আসলে আলাদা। অথচ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বই পেয়েছে মাত্র 19% শিক্ষার্থী। এর মধ্যে বেশিরভাগই বই পেয়েছেন প্রথম থেকে 3য় শ্রেণীর শিক্ষার্থীরা। অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদের অধিকাংশ এখনো বই পায়নি। নতুন বছরে বই পেলে আমাদের একটা মানে ওটা পড়াশোনা যেটা স্টার্ট হয়, এখন আমাদের কি হবে। আর বইগুলো তো খুব বড় বড়, যেমন হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, তারপর জীববিজ্ঞান, এগুলো তো শেষ করার কোনো ইজি ব্যাপার না। বলতে আমরা কিছুই পাইনি। আমরা যদি নতুন বই না পেয়ে থাকি তাহলে আমরা সিলেবাস কিভাবে কমপ্লিট করব? এমন অনেকগুলো বই আছে যেগুলো আর এখনো পড়া ফিল আপ করা যাচ্ছে না, অনেক বড় বড় চ্যাপ্টার আছে। সর্বশেষ প্রাথমিকের 9 কোটি 20 লাখ বইয়ের মধ্যে মাত্র 4 কোটি 81 লাখ 61 হাজার বই ছাপা হয়েছে। আর মাধ্যমিকের 31 কোটি বইয়ের মধ্যে প্রায় 3 কোটি বই ছাপা হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সব মিলিয়ে 7.5 কোটির মতো বই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হলেও বই না পাওয়া নিয়ে হতাশ অভিভাবকরা। এখনো বই পাইনি, ওরা আমার 3টা না 4টা বই পাইছে। বই পাইতে যদি দেরি হয় তাহলে তো ওদের সিলেবাস কভার করতে অবশ্যই সমস্যা হবে। সিলেবাস কমপ্লিট করতে না পারে তাহলে তো বাচ্চারা ভালো রেজাল্ট করতে পারবে না। পড়াটা তো তার আগায় নিয়ে আসতে হবে, সেটা তো সে পারতেছে না অতি দ্রুত বইটা দেওয়ার জন্য। এই বছর আমরা এখনো বই পাচ্ছি না, তাহলে একটা 8-9 বাচ্চা আপনার কি পড়বে আর কি পরীক্ষা দিবে সেটা বলেন। তবে প্রায় 4.5 কোটি শিক্ষার্থীদের জন্য 41 কোটি বিনামূল্যে পাঠ্য বই ছাপানো হয়েছে। সেই হিসেবে এখনও 81% শিক্ষার্থী বই পায়নি। কেন এমন হলো তার ব্যাখ্যা দেন প্রতিষ্ঠান শিক্ষকরা। ওরা একসাথে হয়তো সব বইগুলো পেলে সবগুলো বই একসাথে পড়া শুরু করতে পারতো, একসাথে আরম্ভ করতে পারতো। এখন দেখা গেল একটা বই পেল না, তাহলে বই না পেলে বইয়ের ভিতর কি আছে, সিলেবাস কি, ওরা তো জানতেছে না। অনলাইনে পড়ে যতটুক পারো আগাও, বই যখনই আসবে আমাদের জন্য তখন আগাতে সুবিধা হবে।
এদিকে সরকারের তরফ থেকে জানানো হয়েছে দ্রুতই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে কাজ করছে মন্ত্রণালয়। 4টা বই দিয়ে কি সিলেবাস মেকআপ হবে? 4টা বইয়ে এখনো তো হবে না, কারণ যেহেতু আমাদের মাত্র 6 মাস পিটেস হয়ে যাবে, সেহেতু আমাদের কাছে এটা একটা রাফ টাইম। সিলেবাস যেহেতু পেয়েছি, তাহলে এই 4টা বই পড়তে হবে আমাদেরকে। এটা পড়ে আর কি শেষ করে পরে যদি ওগুলো পড়বো। আমরা ক্লাস 9-এ পড়ি, আমরা তাও একটাও বই পাই নাই। আমাদের ক্লাস যে নিচে 6 তারা 3টাও বই পাইছে, তাহলে আমরা কিভাবে পারবো? বাকি বইগুলো না পাওয়া হলে আমরা খুবই মনে করেন খুবই ভাবে একটা আপসেট হব, মানে এটা আমাদের জন্য খুবই ভুল হবে। অবুসাদ অপু, মাই টিভি, ঢাকা। 2024-25 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষা দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ অনুষ্ঠিত হয়েছে। এবছর 19টি কেন্দ্রে একাধিক ভেন্যুতে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টার পরীক্ষায় অংশ নেন পরীক্ষার্থীরা পরীক্ষা শুরুর আগে সকাল 8টা থেকে কেন্দ্রে প্রবেশের জন্য তল্লাশি কার্যক্রমের মধ্য দিয়ে যান। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় আবেদন জমা পড়েছে 1,35,261টি, যেখানে কোটা সহ মোট আসন রয়েছে 5,380টি। এর মানে এবছর একটি আসনের জন্য 25 জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, সরকার আসন সংখ্যা বৃদ্ধি নয়, বরং কলেজগুলোর সক্ষমতা বাড়ানোর দিকে কাজ করছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় চলতি বছরের মাঝামাঝি জাতীয় সংসদ নির্বাচন দেওয়া সম্ভব বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। দ্রুত নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাওয়ারও ঘোষণা দেন তারা। নির্বাচন কমিশন বলছে, প্রধান উপদেষ্টার কথা মতো নির্বাচনের প্রস্তুতি চলছে। আর প্রাক্তন জনপ্রশাসন সচিব আবু আলম শহীদ খান বলেছেন, নির্বাচনকে অর্থবহ করতে সকলের সহযোগিতা প্রয়োজন। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট সরকারের পতন ঘটলে দায়িত্বভার গ্রহণ করেন নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব নেয়ার পর সংস্কারের বিষয়ে তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় কয়েক মাসের মধ্যেই গ্রহণযোগ্য নির্বাচনের দাবি ওঠে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। ভোটার লিস্ট রেডি, এটা শুধু যে আপনার বেশি দিন লাগার কথা, 1 মাসের মধ্যেই আপনার যদি হালনাগাদ কেউ করতে চায় সেটা করতে পারবে, এটাও ঘোষণা আছে। সবই তো তৈরি আছে এবং নির্বাচন কমিশনে বলেছে যে আমরা রেডি। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। দাবি না মানলে আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়। সর্বাগ্রে সংসদ নির্বাচন দিতে হবে। যদি সংসদ নির্বাচন না দেয় তাহলে আমরা বাধ্য হব ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। নির্বাচন কবে নাগাদ হতে পারে এ নিয়ে সবশেষ তথ্য দেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আমাদের প্রস্তুতিটা হচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। রাজনৈতিক দলগুলোর দাবি অনুযায়ী এবছরের মাঝামাঝি নির্বাচনের আয়োজন করা সম্ভব কিনা এ নিয়ে কথা হয় প্রাক্তন সচিব আবু আল শহীদ খানের সাথে। তিনি বলেন, অর্থবহ নির্বাচনের জন্য সকলের আন্তরিকতা প্রয়োজন। আমরা যদি অতীত অভিজ্ঞতার কথা দেখি তাহলে 3 মাসের মধ্যে একটা নির্বাচন করা সম্ভব, কিন্তু সেই নির্বাচনের মান কেমন হবে সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। তাই আলাপ আলোচনার ভিত্তিতে সংস্কার কী প্রয়োজন, কী না করলেই চলবে না, বা কী হলে একটা ভালো নির্বাচন করা যাবে, সেই ব্যাপারে ঐকমত্যে পৌঁছে একটা নির্বাচনের রোডম্যাপ অবশ্যই ঘোষণা করা যেতে পারে। জুন জুলাইয়ের মধ্যে তো এখনই নির্বাচন চাইলেই তো দেওয়া সম্ভব হবে না, সেটা তো আলাপ আলোচনার বিষয়। বাট আমরা দ্রুত নির্বাচনও করতে পারি এবং আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে পারি। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সকল বিষয়ে সংস্কার সেরে নির্বাচন নাকি কয়েকটি বিষয়ে সংস্কার করে নির্বাচন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য না হওয়ায় নির্বাচন বিলম্বিত হওয়ার সংশয় সৃষ্টি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে দ্রুত নির্বাচনের দাবি উঠেছে। তবে চলতি বছরের মাঝামাঝি নির্বাচন হবে কিনা এ বিষয়টি নিশ্চিত হতে তফসিল ঘোষণার দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্ম এখন অনেক বেশি প্রযুক্তির সাথে সম্পৃক্ত এবং অনেক বেশি তারা জানে, কিন্তু এই জানার কখনো শেষ নেই। এই কারণে তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার একটি অভিজাত রিসোর্টে ঢাকা কলেজের রিইউনিয়ন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। এ সময় তিনি ঢাকা কলেজের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ঢাকা কলেজে প্রাগৈতিহাসিক যুগে লেখাপড়া করেছেন।
1963 থেকে 65 ব্যাচের পড়াশোনাকালীন ঢাকা কলেজের অনেক বন্ধুদের অনুষ্ঠানে পেয়েছেন। তখনকার সময় আর এখনকার সময় অনেক পার্থক্য, চিন্তা ভাবনা, প্রযুক্তি এবং জেনারেশন বিরাট পার্থক্য। তরুণ প্রজন্ম এখন অনেক অ্যাডভান্স, তারা অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত, অনেক বেশি তারা জানে, কিন্তু ওই জানাটার কখনো শেষ নাই। এবং যে কথা আমি বলতে যাচ্ছি যে সবচেয়ে বেশি তাদের লেখাপড়াটার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ঢাকা কলেজ একসময় ছিল, ইট ওয়াজ দ্য হাইয়েস্ট, ইনফ্যাক্ট বলা যায় যে সবচাইতে উঁচু একটা প্রতিষ্ঠান ছিল। ওই গৌরবটা যেন আমরা না হারাই। শেখ পরিবারের রক্ত থাকায় দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ, এমনটাই অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী আহমেদ। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এই অভিযোগ করেন। বাংলাদেশের শেখ হাসিনা এবং শেখ পরিবারই পাহাড় সম দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে এবং সেই দুর্নীতির যাতে বিচার না হয় সেজন্য যে কোনো উপায়ে তারা ক্ষমতা ধরে রাখতে বিরোধী নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন করেছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। লন্ডনের সব পত্র পত্রিকা, ইংল্যান্ডের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই কথাগুলো আপনার যে বেরিয়ে আসছে, ওখানে মানে জার্নালিজম তো অত্যন্ত শক্ত জার্নালিজম, ওখানে হঠাৎ করে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দিয়ে সংবাদপত্র লিখতে পারে না, কিন্তু সেখানে লেখালেখি হচ্ছে, কারণ এগুলো সবই হচ্ছে শেখ হাসিনার এক একটা বৃহৎ দুর্নীতির চিত্র। সেই চিত্রের আমরা কখনো লন্ডন, কখনো নিউ ইয়র্ক, কখনো জাপান, কখনো মালয়েশিয়া, কখনো দুবাই, বিভিন্ন জায়গা থেকে একটার পর একটা নিউজ আসে। তাই আজকে শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তরুণ যুব সমাজ চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, পেশি শক্তি মুক্ত নতুন দেশ চায়। জামায়াতে ইসলামের সাম্যের বাংলাদেশ চায়। এই প্রজন্ম বুকের রক্ত দিয়ে নতুন স্বাধীনতা এনে দিয়েছে। প্রয়োজনে জামায়াতেও রক্ত দিয়ে হলেও এই স্বাধীনতা ধরে রাখবে ইনশাআল্লাহ। বিকেলে চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন মাঠে জেলা জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ ও তার দোসররা চাটি বাটি নিয়ে পালিয়ে গেছে। আমরা আমাদের সন্তানদেরকে কথা দিচ্ছি, তোমরা যে ন্যায় বিচার এবং তোমরা বৈষম্য সমাজ চেয়েছিলে, আমরা আল্লাহর পর ভরসা করে বলছি সেই সমাজ প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত, সেই স্লোগান বাস্তবায়ন হওয়া পর্যন্ত জীবন যায় যাবে, কিন্তু আমরা আমাদের আন্দোলন ছাড়ব না ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচন হতে হবে। প্রতিটি ভোটারের ভোটের অধিকার বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে জাতীয় সরকার হবে, আর এর জন্য আন্দোলন করতে হলে তা ইসলামী আন্দোলন করবে। বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কার্যক্রম প্রশ্নবিদ্ধ বলেও উল্লেখ করেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বক্তব্য শেষে তিনি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করেন। অন্যায় অনিয়ম ঠেকাতে প্রত্যেক জেলা উপজেলার মানুষকে নিয়ে গ্রুপ তৈরি করা হবে বলে জানিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সৃষ্টিকর্তা তাদের যে সুযোগ দিয়েছে সেটি আমানত মনে করেন। এই আমানত রেখে মানুষের কল্যাণে যা কিছু করা যায় তারা করবে। আমরা কখনো কল্পনাও করি নাই যে আমাদের জীবদ্দশার এই সুযোগ আমাদেরকে দিবে। আমরা এই আমানতটাকে রেখে মানুষের জন্য যা কিছু করা যায় লিগালি লজিক্যালি আমরা সেগুলো করার সর্বোচ্চ চেষ্টা করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা বিতর্কের। বিভিন্ন সংস্থার সংস্কারের অংশ হিসেবে পুলিশ সংস্কারের কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। গঠিত হয়েছে পুলিশ সংস্কার কমিশন। এরই মধ্যে সংস্কারের জন্য সরকারের কাছে সুপারিশ পেশ করেছে কমিশন। পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পক্ষে সহযোগিতা চেয়েছেন পুলিশ প্রধান। আর তরুণ রাজনীতিকরা বলছেন, পুলিশের জন্য আলাদা কমিশন করে পুরনো প্রথা বাতিল করা প্রয়োজন। এ নিয়ে দেখুন নুসরাত শারমিনের রিপোর্ট।
বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের সময় পুলিশের নৃশংসতায় প্রাণ হারান বহু ছাত্র জনতা। ফ্যাসিস্ট সরকারের ক্ষমতা কায়েমের বাহন হতে গিয়ে জনতার বন্ধুখ্যাত পুলিশ ছিটকে পড়ে যায় জনসাধারণ থেকে, হয়ে ওঠেন সকলের তীব্র আক্রোশের কারণ। ভেঙে পড়ে গোটা পুলিশ বাহিনী। 5 আগস্টের পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর পুলিশ বাহিনীকে আবারও ঢেলে সাজানোর পরিকল্পনা করা হয়। গঠিত হয় সংস্কার কমিশন। আগস্ট পরবর্তী সময়ে পুলিশকে জনবান্ধব করতে সংস্কারের অংশ হিসেবে বিশাল রদবদল করা হয় পুরো পুলিশ বাহিনীতে। নতুন জায়গায় অলিগলি চিনতে সাময়িক অসুবিধা হলেও ধীরে ধীরে পুলিশ ফিরে পাচ্ছে তার চিরচেনা রূপ। জানিয়েছেন জনমনে আবারও আস্থার সঞ্চারে কাজ করছেন তারা। জনগণের সাথে পুলিশের যেটা দূরত্ব তৈরি হয়েছিল কিছু অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে, আমরা চাই না সেসব ঘটনার পুনরাবৃত্তি হোক। জনগণের পূর্ণাঙ্গ সহযোগিতা চাই। আশা করি জনগণ এবং পুলিশ মিলে সমাজ থেকে আমরা অপরাধীদেরকে বিতাড়িত করতে সক্ষম হব। পুলিশ সংস্কারের প্রশ্নে পুলিশকে বিরাজনীতিকরণে জোর দেওয়া উচিত বলে মনে করেন নতুন আইজিপি বাহারুল আলম। সেই সাথে পুলিশকে আরও কার্যকর করতে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানান তিনি। পুলিশ সংস্কার কমিশন আলাদাভাবে কাজ করছেন এবং ওনারা বিভিন্ন সময় বলেছেন যে পুলিশের বিরাজনীতিকরণ মানে রাজনৈতিক কুপ্রভাব থেকে মুক্তির জন্য তারা অল্টারনেটিভ চিন্তা করছেন। তো আমরা এখনও ওইটার অপেক্ষায় আছি ওনারা আসলে কি সুপারিশ দেন। তবে আমরা মনে করি যে কোনো না কোনো একটা পথ বের করা উচিত। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যতটা কমিয়ে পুলিশ যেন নিরপেক্ষভাবে তার আইন প্রয়োগ করতে পারে। সংস্কার অবশ্যই প্রয়োজন উল্লেখ করে এই সংস্কারকে পুঁজি করে কেউ যেন অরাজকতা তৈরি করতে না পারে সেদিকে খেয়াল রাখার দাবি তরুণ রাজনীতিকদের। সেই সাথে সংস্কারের পাশাপাশি ভালো রাজনীতিবিদদের কোনো বিকল্প নেই বলে মনে করেন তারা। পুলিশ ক্ষমা চাবে, এদেরকে মেরে ফেলেছে, ওদেরকে মেরেছে, কি লাভ? ক্ষমা চেয়ে কি লাভ হবে? কালকে আবার ক্ষমা চাবে। গত 15 বছরে কত র্যাব হত্যা করেছে, কত সাধারণ মানুষকে হত্যা করেছে, আমরা এই ব্যাপারে কথা বলিনি। তো আমার কথা হলো একটা সময় এখন আসছে আমরা আবেগটাকে বাদ দিয়ে বিবেকে আসি। দেশ পরিচালনায় ভালো মানুষ থাকবে। পুলিশকে আসলে কেন্দ্রীভূত ফোর্স আকারে রাখার দরকার নাই, বরং হচ্ছে যে আপনি প্রত্যেকটা যে প্রশাসনিক ইউনিট আছে, যেমন ধরেন সিটি কর্পোরেশনের একটা পুলিশ ইউনিট, প্রত্যেকটা পৌরসভা, প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের নিজস্ব পুলিশ ফোর্স থাকবে। পুলিশের কেন্দ্রের যে ইউনিটটা থাকবে সে কাজটা করবে হচ্ছে পুলিশকে রিক্রুট করা, ট্রেন করবার পরে তাদেরকে হচ্ছে পুলে দিয়ে দিবে। যে স্থানীয় প্রশাসনের যে কয়জনকে পুলিশ আকারে দায়িত্ব দেওয়া দরকার তারা পত্রিকায় বিজ্ঞাপন দেবে। দ্বিতীয়ত হচ্ছে পুলিশের ওভারসাইটের জন্য আলাদা কমিশন দরকার, ইন্ডিপেন্ডেন্ট কমিশন। ব্রিটিশ আমলে প্রণীত কিছু কিছু আইন ও প্রবিধান যুগের প্রয়োজনে সংস্কার বা হালনাগাদ করা জরুরি বলে মনে করেন পুলিশ সংস্কার কমিশন। সেই সাথে পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক মতাদর্শ না দেখার সুপারিশ করেন তারা। একই সাথে পুলিশ আইন 1861, ফৌজদারি কার্যবিধি 1898 এবং পিআরবি 1943 পরিবর্তন বা পরিমার্জন করার সুপারিশ করেন তারা। সংস্কার করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, আমরা শুধু কিছু সুপারিশ করি যে এই ধারাগুলো আমরা চেঞ্জ করা দরকার। কিছু কিছু ধারা আমরা দেখেছি যেগুলো আমাদের হয়তো দেশ বললাম 1861 সালের আইন মানে 150 বছর হয়ে গেছে। দীর্ঘদিনের লেজুর ভিত্তিক অবস্থান থেকে বেরিয়ে নতুন ইমেজে জনমানুষের আস্থা অর্জনের চেষ্টা করছে পুলিশ বাহিনী। আর এই প্রচেষ্টাকে আরও সামনে এগিয়ে নিতে পারে সংস্কার প্রক্রিয়া। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। ফ্যাসিবাদী ব্যবস্থা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, শেখ হাসিনা সরকার বিগত 15 বছরে বিচারের নামে যাদের ফাঁসি দিয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। দেশে বিচারহীনতা এবং অপশাসন কায়েম করেছিল আওয়ামী লীগের দোসররা এবং তারাই পৃষ্ঠপোষকতা করেছে এক শ্রেণীর গণমাধ্যম। তিনি বর্তমানে সম্প্রচারিত সব গণমাধ্যমকে সঠিকভাবে সংবাদ পরিবেশনা এবং তাদের প্রাপ্য দেওয়ারও আহ্বান জানান। সত্যিকার অর্থে যারা জার্নালিজম নিয়ে কাজ করেন এটা নিয়ে আমাদের সত্যিকার অর্থে চিপ কোনো ওয়েবসাইট থাকবে না। যে একজন সাংবাদিক রাখবে সে ভালো টাকা দিয়ে রাখবে। এবং উনি যেটা বললেন আমি ওনার সাথে একমত। আমাদের বেসিক মিনিমাম পেজ উপরে কে কত পায় সেটা আমরা দেখব না। সেটা যদি ওয়েজ বোর্ড থাকে আলহামদুলিল্লাহ, ওয়েজ বোর্ড যদি নাও থাকে, গার্মেন্ট সেক্টরের ভাই বোনরা তারা আমাদের চেয়ে অত বেশি শিক্ষিত না। তারা যদি বেসিক মিনিমাম ওয়েজের জন্য এত বড় ফাইট করতে পারে, আপনারা পারেন না কেন? শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আগে থেকে বেড়েছে বেচাকেনা। ক্রেতারা বলছেন আগের থেকে কমেছে বিদেশি স্টলের সংখ্যা।
স্টলগুলোতে পণ্যের দাম কিছুটা বেশি বলে অভিযোগ করেছেন কেউ কেউ। জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে যে কর্নার করা হয়েছে তাকেও সাধুবাদ জানিয়েছেন মেলাতে ঘুরতে আসা দর্শনার্থীরা। বিস্তারিত দেখুন আমার করা একটু প্রতিবেদন। বাণিজ্য মেলার 29তম আসরে মাসের দ্বিতীয় শুক্রবার হওয়ায় ছিল উপচে পড়া ভিড়। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে দর্শনার্থীদের সংখ্যা। বিক্রেতারা বলছেন আগের থেকে বেড়েছে বিক্রি, তবে সামনে আরো বাড়ার আশাবাদ তাদের। গত ফ্রাইডে থেকে এই ফ্রাইডে আরো বেশি আর কাস্টমার হিউজ পরিমাণে। শুক্র শনিবারে লোকজনের একটু গণসময় দেখা যায় এখানে, আর এছাড়াও তো সারা সপ্তাহ কি টুকটাক ওরকম আহামরি কিছু না। কাস্টমার আসে মূলত ঘুরতে, আর তাদের যে রেঞ্জ ম্যাক্সিমামই হলো বাজেট কম। কেনাকাটা ভালো, সবাই মোটামুটি কম বেশি কিনতেছে, আর আমরা প্রত্যেকটা পণ্যে ছাড় দিছি তো এখন সবাই টুকটাক কিনতেছে। ক্রেতাদের নানা অভিযোগ থাকলেও এবারের আয়োজনে সন্তুষ্ট তারা। আমি অনলাইনে টিকিট করেছি, বাট যারা লাইনের টিকিট করছে ওদের অনেক হ্যারাসমেন্ট হচ্ছে, মানে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। দাম এখনো সোচ করা হয় নাই, মানে কিনবো, পছন্দ হলে দাম করব, যে কেমন কি দাম তারপরে কিনবো। দাম তো মোটামুটি ঠিক আছে, যে দাম এক্সপেক্ট করতেছে ওই দাম না। যেটা একটা পিলো কভারই 1K চাচ্ছে, বাইরে কাশ্মীরি গুলা তারা তাদের যে কস্টিংটা সেটাও তো উঠাইতে হবে এই কাপড় চোপড়ের মধ্যে, ঠিক আছে? তাহলে ওই ক্ষেত্রে বেশি যাচ্ছে সেটাও বলা যায় না, আবার আমার যত কম দিয়ে নেওয়া যায় ততই তো বেটার। আমরা এসে অনেক খুশি হয়েছি, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। দামগুলো একটু বেশি হলে, দাম বেশি চাই সব, বেশি হলেও ভালো লাগছে। এবারের মেলার আয়োজন জুলাই কর্নারকে সাধুবাদ জানিয়েছেন মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা। জুলাইয়ের এই চত্বরটার আয়োজনটা স্মৃতিচারণের জন্য এবং সকলের মাঝে একটা নতুন করে চেতনার জাগ্রত করার জন্য একটা বড় একটি উদ্যোগ। ছাত্ররা যেভাবে ইয়ে করছে তাদের আমরা সবাই আর কি এটা আনন্দের সাথে উদযাপন করতেছি, যাতে সামনের বার আরও ভালো করতে পারে এই আশা করতেছি আর কি। শনিবার ছুটির দিনেও ক্রেতা দর্শনার্থীদের ভিড় বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। এস.এম. তানবীর, মাই টিভি, ঢাকা। নাটোরবাসীর প্রাণের নাটোর উৎসব 2025 নামে এক বর্ণিল মিলন মেলার আয়োজন করেছে ঢাকাস্থ নাটোর জেলা সমিতি। শুক্রবার রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল ও কলেজ মাঠে এই উৎসবের আয়োজন করা হয়। সকাল 9:30 থেকে রাত 10টা পর্যন্ত চলে এই আয়োজন। এবারের আয়োজনে থাকবে বার্ষিক সাধারণ সভা, খেলাধুলা, মধ্যাহ্নভোজ, প্রামাণ্যচিত্র, লোকজ সঙ্গীত, রাফেল ড্র, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর জেলা সমিতি ঢাকার সভাপতি মোহাম্মদ শামসুল আলম মল্লিক ও সাধারণ সম্পাদক SZM নাফিউল ইসলাম। এই মিলন মেলায় উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ইঞ্জিনিয়ার, সরকারি বেসরকারি চাকরিজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নাটোরবাসীর মধ্যে একটা স্পিরিট নিয়ে আসা, যেন আমরা নিজেদের মধ্যে সহযোগিতা যোগাযোগটা বৃদ্ধি করি এবং সেই সাথে নিজেদের অর্থনৈতিক কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড, মনুষ্যত্ববোধ সবগুলো জাগ্রত থেকে যেন সবাই কাজ করে, সবাইকে মানে সোজা কথা একটা আপনার একটা সিনার্জি তৈরি করা নাটোরবাসীর মধ্যে।